আকাশ, তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, ভুলে যাব। সত্যি আকাশ, এবার আমি অনেক সিরিয়াস। আমিও তো তাই বলছি, ভুলে যাব তোমাকে। থাক। এদিকে এরা বিরক্ত হয়ে গাড়ি নিয়ে চলে যায়। আবার এদিকে আকাশ বসে আছে বেঞ্চের উপরে। ইরার সাথে আকাশের সম্পর্কটা 4 বছর ধরে। এই 4 বছর এই নিয়ে ইরা প্রায় 300 বারেরও বেশি ওকে ভুলে যাওয়ার কথা বলেছে। আর ইরার জবাবে আকাশও হ্যাঁ মিলে বলে যাচ্ছে। আসুন আপনাদের সাথে ইরার পরিচয় করে দেই। ইরার পুরো নাম হচ্ছে ইরা চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিকের মেয়ে, যে কিনা ভালোবাসে সাধারণ একটা গরিব ছেলেকে। সেই গরিব ছেলেটি হচ্ছে আকাশ। আকাশ হচ্ছে আমাদের গল্পের হিরো। আকাশের পরিবারে ওর ছোট 2 ভাই ও একটা বোন রয়েছে। তার মধ্যে আকাশের বোন ওর থেকে ছোট, কিন্তু আকাশের বোনের জন্য 4 দিক থেকে সম্বন্ধ আসতেছে, কিন্তু টাকার জন্য কিছুতেই বিয়ে দিতে পারছে না। বাকি রইল 2 ভাই, ওরা লেখাপড়া করতেছে, কিন্তু টাকার জন্য তেমন কিছু করতেই পারছে না। বাকি রইল আকাশের পরিবারের বাবা এবং মার কথা। মা গৃহিণী আর বাবা একটা চাকরি করে মাসে 15,000 টাকার মতো পায়, কিন্তু এই টাকা দিয়ে তাদের পরিবারে কিছুই হয় না। কেননা এতগুলো মানুষের ভরণ পোষণ করতে আকাশের বাবা হিমশিম খাচ্ছে। নায়কের পরিচয় তো পেয়ে গিয়েছেন, তাহলে চলুন এবার গল্পে ফিরে যাই। এরা চলে যাওয়ার পর আকাশের বন্ধু ওখানে আসে। বন্ধু, তুই এখানে কেন? আর এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? তুই তো সবই জানিস, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। সেটা তো আমিও ভাবছি। আমি নিজেও বেকার, তার সাথে তুইও বেকার। আমার তো বড় ভাই আছে সংসার দেখার জন্য, কিন্তু তোর জন্য আমার চিন্তা হয় বেশি। কি করব, এদিকে ইরা তো আমার অবস্থাই খারাপ করে দিচ্ছে, কিছু করছে না বলে। আমি বলি কি, তুই ইরার থেকে টাকা ধার নে। কি বলছিস তুই এগুলো? তাই বলে ওর থেকে নিব? দেখ, এতটা খারাপ অবস্থা হয়নি যে আমার গার্লফ্রেন্ডের থেকে টাকা নিয়ে কিছু করব। কিন্তু এভাবে আর কতদিন? কি করব বল, মাসটা শেষ করেও বেকার বসে আছি, ঘুষের জন্য চাকরিও করতে পারছি না। তুই চাইলে আমি তোকে একটা টিউশন ধরে দিতে পারি। সত্যি বন্ধু, তাহলে অনেক উপকার হয়। বাবা অনেক কষ্টে সংসার চালাচ্ছে, বাবার এই কষ্ট আমি দেখতেই পাচ্ছি না। তাহলে আমি কথা বলে তোকে জানাবো। ঠিক আছে বন্ধু, তাহলে আমি আসি, তুই ওর বাড়িতে যা। এদিকে রাশে চলে যায়। অন্যদিকে আকাশ রমনা পার্ক থেকে মতিঝিল পর্যন্ত হেঁটে হেঁটে আসে, কেননা আকাশের পকেটে 1 টাকাও নেই যে গাড়িতে করে আসবে। বাড়ির সামনে আসতে আকাশের বোন নিচে নেমে আসে। ঈশা, কোথাও যাচ্ছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমার ভার্সিটিতে যেতে হবে, ক্লাস আছে। কিন্তু কি বোন? আমার কাছে ভাড়াটাও নেই, মাকে বলেছি, মায়ের হাতে টাকা নেই, কিন্তু ক্লাস আছে বিদায় আমাকে যেতে হবে ভাইয়া। ওইদিকে ঈশার কথা শুনে আকাশ চোখের পানি ছেড়ে দেয়। তা ঈশা দেখে নিজেও কেঁদে দেয় এবং আকাশকে জড়িয়ে ধরে। কাঁদিস না ভাইয়া, চিন্তা করিস না, আমি যেতে পারবো হেঁটে হেঁটে। তুই অনেক ঘেমে গেছিস, বাসায় কারেন্ট নেই, বিদ্যুৎ বিল বাকি আছে। চিন্তা করিস না বোন, দেখি ছোটখাটো একটা কিছু করতে পারি কিনা। তুই এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবি? কিছু হবে না ভাইয়া, আমি গেলাম। এদিকে ঈশা চলে যায়। অন্যদিকে আকাশ চোখ মুছতে মুছতে চলে আসে রুমে। ওখানে আসতে আকাশের ছোট ভাইগুলো এসে বলে, ভাইয়া, আমার স্কুলের ফিস বাকি আছে। স্যার বলেছে এবার যদি পরীক্ষার সময় টাকা না দেই তাহলে পরীক্ষা দিতে দেবে না আমাদের দুজনকে। একটা মাস অপেক্ষা কর, আমি টাকার ব্যবস্থা করতেছি। এদিকে দুপুরবেলায় খাবার খাওয়ার জন্য আকাশ ওর বাকি 2 ভাই ওর বোন আসে খাবার খাওয়ার রুমে। ওর মা ডাল আর ভর্তা দিয়েছিল, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এই খাবারগুলো আকাশদের প্রতিদিনই খাবার, কেননা আকাশের পরিবারের বাড়ি ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল দিয়ে মাসে চলে যায় 10,000 টাকা। বাকি 5,000 টাকা দিয়ে ওদের পরিবারের সবাইকে চলতে হয়। এদিকে ওদের খাওয়া শেষ। এদিকে আকাশকে কেউ কিছু বলে না, কেননা আকাশের মাঝে মাঝে টুকটাক কাজ করে টাকা পায়। সে টাকা দিয়ে ওর ভাই বোনদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। বিকেলবেলা আকাশের বাবা হেঁটে হেঁটে বাড়িতে আসে। উনি আসতে আকাশের বাবাকে পানি দেয়। এই নাও বাবা, পানি খাও। আকাশের বাবা পানির গ্লাস থেকে পানি খায়, কেননা আকাশের বাবা প্রতিদিন অফিসে হেঁটে হেঁটে যায় আর হেঁটে হেঁটে আসে। আকাশ, কোনো ব্যবস্থা কি হলো? আবু, এই তো টুকটাক কাজ করছি। আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করলাম, ও বলছে আমার কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবে। আমি এর আগের মতো পারছি না কিছু করতে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এতগুলো লোক, তার উপর তো ছোট বোনকেও বিয়ে দিতে হবে। এই মাত্র কয়েকটা টাকা বেতন পাই। আব্বু চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করব। এরই মধ্যে রাশেদ কল দেয়।
আকাশ ওর বাটন ফোনটা পকেট থেকে বের করে কল রিসিভ করে। হ্যাঁ রাশেদ বল। একটা টিউশনি পেয়েছি, ঠিকানা তোকে মেসেজ করে দিচ্ছি, কাল গিয়ে দেখা করিস। দোস্ত অনেক উপকার করলি। তেমন কিছু না বন্ধু, তুই তাহলে গিয়ে কথা বলিস। এদিকে কথা বলে কল কেটে দেয়। কল কেটে দেওয়ার পর আকাশ ওর আব্বুকে বলে, আব্বু আমার ফ্রেন্ড আমার জন্য একটু টিউশনের ব্যবস্থা করলো, কাল বলেছে ওখানে যেতে। আকাশের কথা শুনে ওর বাবা অনেক খুশি হয়, তার সাথে পরিবারের বাকি সবাই খুশি হয়, কেননা এই একটা টিউশনে হয়তো ওদের কিছুটা অভাব দূর করতে পারবে। রাতের বেলা আকাশ শুয়ে আছে ছোট ভাইদের সাথে, তখন ইরা কল দেয়, তাই বারান্দায় গিয়ে কল রিসিভ করে। রাতে খেয়েছো? হ্যাঁ তুমি? কি করছো? কালকে কি কোথাও যাবে? হ্যাঁ রাশেদ একটা টিউশনের ব্যবস্থা করে দিয়েছে, কাল গিয়ে কথা বলবো। তা কোন জায়গায়? এই তো মতিঝিলের কাছে, 15 মিনিট লাগবে যেতে। আচ্ছা ওখানে গিয়ে দেখো কি বলে। এদিকে বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি করবো বলো, মাসটা শেষ হলো 3 মাস হলো, চাকরি তো দেখতেছি কিন্তু ঘুষ না থাকায় পাচ্ছি না। দেখো তুমি চাইলে আমি বাবাকে বলে তোমার চাকরির ব্যবস্থা করে দেব, প্লিজ তুমি রাজি হয়ে যাও। না এটা হয় না। কেন হয় না? তুমি কেন বুঝতেছো না? একটা বেকার ছেলের হাতে বাবা আমাকে তুলে দিবে না। আর কিছুদিন অপেক্ষা করো। দেখো, এক হয় তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে রাখবে, আর না হয় চাকরি খোঁজো তাড়াতাড়ি। তুমি তো জানো আমার এখনো একটা বোন বিয়ে দেওয়া বাকি আছে, ওর বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করবো বলো? কিন্তু ততদিনে না লেট হয়ে আমাকে হারাতে হয় তোমাকে। চিন্তা করো না, আব্বু আর কয়েক মাস পর রিটায়ার করবে, দেখি ওনার চাকরি আমাকে পার ব্যবস্থা করে দিতে পারে কিনা। আচ্ছা দেখো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আচ্ছা ভাই। আকাশ ওর রুমে এসে ঘুমিয়ে পড়ে। আকাশ 3টা রুম নিয়ে ঘুমায়, একটায় ওর বাবা মা, অন্যটায় ওর বোন ছোট ভাই, আর একটা আকাশ ওর ভাই। পরের দিন সকালে আকাশ খালি পেটে বের হয়ে যায়, অনেকটা পথ হেঁটে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ইরা আকাশের হাতে ইশারা করে ওর দিকে আসতে বলে। কি ব্যাপার, তুমি এখানে কেন? সকালে তো কিছু খেয়ে আসেনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি, গাড়িতে বসো। আমি খেয়ে বের হয়েছি। আমি তোমাকে 4 বছর ধরে চিনি আকাশ, তাই আমার থেকে লুকানোর চেষ্টা করো না। নাও তুমি বসো। আকাশ কোনো উপায় না পেয়ে গাড়িতে বসে। ইরা ব্যাগ থেকে খাবার বের করে আকাশকে খাইয়ে দেয়, আর আকাশ ইরাকে। কেননা আকাশও ভালো করে জানে ইরা খেয়ে আসেনি, কেননা ইরা সবসময় ওদের দুজনের জন্য খাবার আনে, যাতে করে দুজনে একসাথে খেতে পারে। খাবার শেষ হলে আকাশ গাড়ি থেকে নেমে চলে যায় ওই ঠিকানায়। ওই ঠিকানায় গিয়ে আকাশ কথা বলে আন্টির সাথে। আন্টি, তাহলে যাকে পড়াবো তাকে রুমে পাঠিয়ে দিন। তুমি 5 মিনিট বসো, আমি পাঠিয়ে দিচ্ছি। 5 মিনিট পর কে একজন রুমে আসে, সে হচ্ছে একটা মেয়ে, তাও আকাশের বোনের বয়সী। ওইদিকে আকাশ ভাবতে থাকে, এই মেয়েটিকে পড়াতে হবে, আল্লাহ জানে আমার কপালে কোন দুঃখ আছে। স্যার কিছু ভাবছেন? না কিছু না, আজকে যেহেতু প্রথম দিন তাই আমরা পরিচিত হয়ে, আর বাকি রইল তোমার কোন কোন অধ্যায় সমস্যা রয়েছে তা নিয়ে আলাপ করব। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন। তাহলে পরিচয় পর্ব দিয়ে শুরু করি। আমি ফরাজ করিম আকাশ, সবাই আমাকে আকাশ নামে চেনে আর এ নামে ডাকে। এবার তোমার পরিচয়টা বলো। আমার নাম রোজ, বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা সরকারি চাকরি করে, আর আম্মুকে তো দেখলেনি। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা কাজ করো, এখন তোমার সাবজেক্ট নিয়ে আসো, কোন কোন জায়গায় সমস্যা আছে তা আমাকে জানাও, তাহলে আমি তোমাকে ওই সমস্যাটা বুঝিয়ে দিতে পারবো। একটু অপেক্ষা করেন, আমি বই আর খাতা সহ যাবতীয় সবকিছু নিয়ে আসতেছি। এদিকে রোজ চলে যায় ওর বই খাতা আনার জন্য, আর অন্যদিকে আকাশ ভাবতে থাকে, এই টিউশনের দামটা ঠিক আছে, তাই টিউশনই ছাড়া যাবে না, যা কিছু হয়ে যাক না কেন। এদিকে রোজ চলে আসে, আকাশকে বলতে থাকে কোথায় কোথায় সমস্যা। তাই আকাশ ওই জায়গাগুলো রোজকে খাতায় করে বোঝাতে থাকে। প্রথম দিন আকাশের ভালোই দিন কাটছিল, অনেকটা সময় ধরে আকাশ বুঝালো রোজকে, সাথে অনেক অঙ্কও করতে দিল। রোজ, তাহলে আমি উঠি, তুমি কালকে ওই অঙ্কগুলো করে নিবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমার আম্মুর কাছে আমার নম্বর আছে, কল দিলে আমি সব বুঝিয়ে দিব। স্যার তার চেয়ে ভালো আমি ছবি উঠিয়ে আপনাকে পাঠিয়ে দিব, তাহলে কোন জায়গায় সমস্যা আছে তা বলে দিতে পারবেন। রোজের কথাগুলো শুনে আকাশের মুখ কিছুটা ভার হয়ে গেল, যা রোজ তাকিয়ে দেখে বুঝতে পারে।
স্যার, আমি কি ভুল কিছু করে ফেলছি? না, আসলে আমি বাটন ফোন চালাই তো, তাই তোমার কথা শুনে একটু ভাবতে থাকলাম আর কি। স্যার, আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? কি কথা? স্যার, আমাদের একটা মোবাইল আছে, আপনি চাইলে ওটা ইউজ করতে পারেন। তা কি করে হয়? কেন হয় না? দেখো, তুমি যখন ওকে পড়াও তখন ওর সমস্যা হলে তার সমাধান তো করে দিতে হবে। তোমার বাটন ফোন হলে তো তা পারবে না, তাই তুমি এই মোবাইলটা রাখো। তা কি করে হয় আন্টি? দেখো, কোনো কথা নয়। আপনি যেহেতু দিচ্ছেন আমি নিব, কিন্তু যেদিন রোজকে আমার পড়ানো শেষ হবে ওই দিন আমি আপনাদের মোবাইলটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে নাস্তা শেষ করো। এদিকে আকাশ নাস্তা করে বাসার দিকে রওনা দেয়। 15 মিনিট হেঁটে আকাশ বাসায় চলে আসে। বাসায় এসে ওর মা, ওর বোন, ভাইদের কথাগুলো বলে। আকাশের কথা শুনে আকাশের মায়ের মুখে একটু হাসি ফুটে ওঠে। যাক বাবা, দোয়া করি তোর এই টিউশনি বাসা থেকে কিছুটা চাপ কমিয়ে দিবে। হ্যাঁ আম্মু, তোমাদেরও এভাবে প্রতিদিন আর কষ্ট করে খেতে হবে না। আমি দেখি আরেকটা টিউশনি পাই কিনা, পেলে তোমাদের এত কষ্ট করে খেতে হবে না। সত্যি ভাইয়া, আমাদের তাহলে কিছু দুঃখ মিটবে। হ্যাঁ, আর সাগর, আমি বেতন পেলে তোর স্কুলের বেতন দিয়ে দিব। সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি। এদিকে আকাশ ওর মায়ের সাথে কথা বলা শেষ হলে কল দিয়ে ইরাকে সবটা জানায়। ইরাও অনেক খুশি হয়, কেননা এখন আর যাই হোক অন্তত আকাশ ওর পরিবারের সাথে একটু শান্তি নিয়ে থাকতে পারবে। ঠিক আছে, তুমি দেখো টিউশনি আর কয়েকটা পাও কিনা, তাহলে মোটামুটি কিছু একটা করা যাবে। ঠিক আছে। এদিকে বিকালে আকাশের বাবা এসে আকাশকে জড়িয়ে ধরে, কেননা আকাশ সবার আগে এই খুশি সংবাদটা ওর বাবাকে জানিয়েছিল। ওর বাবা একটু খুশি হয়, কেননা আকাশ এখন মোটামুটি সংসারে কিছুটা হাল ধরতে পারবে সেজন্য। তুই তাহলে এখন টিউশনি কর, আমি দেখি আমার পর ওই চেয়ারে তোকে বসাতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে এখন যাই। কোথায় যাবি এখন তুই? এই তো আব্বু, রাশেদের সাথে কিছু কথা ছিল। বিকালে আকাশ রাশেদের সাথে কথা বলে সবকিছু খুলে বলে, সাথে ধন্যবাদও দেয় রাশেদকে। ধন্যবাদের কিছু নেই, জানি তোর কাছে এখন টাকা নেই, তাই চিন্তা করিস না। যখন টাকা হবে তখন না হয় খাওয়াতে পারবি, তার সাথে খেয়াল রাখবি। ঠিক আছে, এখন উঠি রে। বোন ও ভাইদের পড়াতে হবে, বুঝতেই তো পারছিস, বাইরে পড়াতে গেলে। বুঝতে পারছি বন্ধু। এদিকে রাতে আকাশ ও বোন ভাইকে পড়িয়ে খেতে চলে যায়। অন্যদিকে আকাশ খাওয়া শেষ করে তখন রোজ কল দেয়। স্যার, একটু সমস্যা ছিল। কি সমস্যা? স্যার, আপনাকে ফোনে ছবি দিয়েছি, অঙ্কটা মিলাতে পারছি না, যদি একটু মিলিয়ে দেখেন। তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি দেখছি। আকাশ ছবিটা দেখে বুঝতে পারে কয়েকটা জায়গায় টাকার অঙ্ক ভুল কলম দিয়ে রেখেছে, যার অঙ্ক মিলছে না। ওই জায়গাগুলো আকাশ মার্ক করে নেয়। ওই মার্ক করা ছবি আবার রোজকে পাঠায়, যাতে করে আকাশ নম্বর দিয়ে ওকে বুঝাতে পারে। তাই প্রতিটা ভুল মার্ক করে নাম্বার দিয়ে রাখে। তারপর আবার কল দিয়ে, ছবিতে মার্ক করা নাম্বার আছে, তোমার ওই জায়গাগুলোতে সমস্যা আছে, তাই আমি নাম্বার দিয়ে বলবো, তুমি ওই জায়গা ঘরে চেঞ্জ করে ফেলবো। বুঝতে পারছি স্যার। আকাশ রোজকে বলতে থাকে, রোজ সে অনুযায়ী করতে থাকে। এভাবে কয়েক মিনিটের মধ্যে অঙ্ক মিলে যায়। এভাবে তাহলে নোট খাতায় অঙ্কটা বুঝে বুঝে উঠিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে স্যার। কল কেটে দিয়ে আকাশ ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে আকাশ আবারও না খেয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে কিছুটা দূর গিয়ে পানি খেয়ে আবার হাঁটা ধরে। কিছুক্ষণ পরে রোজদের বাড়িতে আসে। ওখানে আসলে রোজ আকাশকে শরবত করে দেয় ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে। আকাশ শরবত খেয়ে ঠান্ডা হয়ে নিল। স্যার, আপনি তো প্রতিদিন হেঁটে হেঁটে আসেন। কেন বলো তো? না মানে, ওই দিনও দেখলাম শার্ট প্রায় ঘামে ভেজা, আজকেও সেম, তাই বললাম। এদিকে আকাশ কিছুই বলতে পারছে না। তখন রোজ শরবত গ্লাস ভিতরে নিয়ে গিয়ে ওর আম্মুকে কিছু একটা বলে। এরপর বই খাতা নিয়ে আবারও পড়তে বসে। পড়া শেষ হলে আকাশ বের হতে যাবে, তখন রোজের আম্মু আকাশকে দাঁড় করায়। দাঁড়াও বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। জি আন্টি বলেন। এই নাও 3000 টাকা, এইগুলো গিয়ে কিছু একটা বাড়ার জন্য খরচ করবে। কিন্তু আন্টি, এখনো তো মাস। এখন এইগুলো রাখি, তুমি হেসে এসো না বাবা, আসলে ঘামের গন্ধে বুঝতেই তো পারছো। জি বুঝতে পেরেছি আন্টি। ওইদিকে আকাশ টাকা নিয়ে চলে আসে। ওইদিকে সাগরকে 1000 টাকা দেয় ওর স্কুলে দেওয়ার জন্য, বোনকে 500 টাকা ভার্সিটি ভাড়া, আর বাকি 1500 টাকা আকাশ রেখে দেয়।
কেননা আকাশে প্রতিদিন প্রাইভেট যেতে হলে রিক্সায় করে যেতে হবে, ভাড়া 15 টাকা করে যেতে লাগে। তাই আকাশ ভেবে নিল যাওয়ার সময় রিক্সায় করে যাবে আর আসার সময় সে হেঁটে আসবে, তাহলে অন্তত কিছু টাকা বাঁচবে। ওই দিন বিকালবেলা আকাশ রাশেদকে ট্রিট দেয়, তবে রাশেদ আকাশের অবস্থা জানে, তাই বেশি কিছু খেলো না। ওই দিন আকাশ আসার সময় কিছু খাবার কিনে নিল, কেননা অনেকদিন ধরে ওর পরিবার তেমন ভালো খাবার খেতে পারেনি, সেজন্য কিছু খাবার কিনে আনে। তার রাতে সবাই মিলে খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে চলতে থাকে আকাশের জীবন। এদিকে 1 মাস শেষ প্রাইভেটের। 1 মাস শেষ হতে বাকি টাকা পেয়ে যায়। বাকি টাকা হাসি মুখে আসার সময় ওর মায়ের জন্য শাড়ি কিনে আনে, আর বাবার জন্য শার্ট প্যান্ট আনে, আর ওর ভাই বোনের জন্য জামা। এগুলো প্রায় 4000 টাকা শেষ। পরিবারের সবাই এগুলো দেখে খুশি হয়। অন্যদিকে আকাশের বাবা বলে, আকাশ, কি দরকার ছিল এত টাকা শুধু শুধু খরচ করার? কি যে বলো না আব্বু, আমার প্রথম টিউশনের বেতন, তাই ভাবলাম সবার জন্য কিছু না কিছু নিয়ে আসি। তবে চিন্তা করো না, এরপর থেকে টাকাগুলো সংসারের কাজে ব্যবহার করবো। আকাশের এমন কথা শুনে ওর পরিবার সবাইকে জড়িয়ে ধরে। সত্যি তোর মতো ভাই হয় না, আমারও 1 বছর থেকে কিছু কেনা হয় না, আজকে কেনা হয়ে গেছে। পাকলি বোন, আমার চিন্তা করার কারণ নেই। আমি চেষ্টা করে যাচ্ছি আরো 1 থেকে 2টা টিউশনই জোগাড় করার। আচ্ছা তাই করিস, তবুও যদি ওদের দুঃখটা মোছে। এখন তোমাদের জন্য খাবার এনেছি, তাই ওগুলো খেয়ে নাও। ওরা সবাই মিলে খাবার খেয়ে নিল। এদিকে আকাশ খাবার শেষ করে ইরাকে কল দেয়। ইরা তো আকাশের কল পেয়ে অবাক, কেননা আকাশ মাসেও ইরাকে একটা কল দেয় না, যাও দেয় মিস কল। কল রিসিভ করে ইরা বলতে থাকে, কি ব্যাপার, আজকে তুমি কল দিয়েছো? সন্ধ্যার দিকে দেখা করতে পারবে কি? তুমি তো জানো, তুমি যখনই বলো আমি তখনই দেখা করতে আসতে পারি। তাহলে এই পার্কে চলে এসো। ইরা আকাশের কল পেয়ে পার্কে আসতে থাকে। এদিকে আকাশ পার্কের কাছে আসে। বাইরে ফুলের দোকান থেকে বেলি ফুল নেয় আকাশ, কেননা এই বেলি ফুল ইরার অনেক পছন্দের। ইরা শাড়ি পরে আসবে, তাই আকাশ ওর জন্য বেলি ফুল নিয়ে আসে। আকাশ বেঞ্চে বসে আছে, তখন এরা পিছন থেকে এসে চোখ ঝাপটে ধরে, তাই চোখ থেকে হাত সরিয়ে ইরার হাত দুটো ধরে আকাশের কোলে নিয়ে বসায়। আকাশ যে এটাকে কোলে বসাবে তাই এরা ভাবতেও পায়নি। যদিও এর আগে অনেকবার বসিয়েছি, কিন্তু আজকে বসানোর কারণ বুঝতে পারলো না। কিছু ভাবতে হবে না, তুমি শাড়ি পরে এসেছো, তাই তোমার জন্য বেলি ফুল নিয়ে এসেছি। তুমি এখন চুপ করে বসো, আমি গেঁথে দিচ্ছি। ইরা বসে থাকে কোলে। আকাশ ফুল বের করে ইরা চুলের খোপায় পরিয়ে দেয়। অনেক সুন্দর লাগছে। এই অন্ধকারে দেখলে কি করে? দেখতে হবে না, তুমি যখন পরিয়ে দিয়েছো তখন তো সুন্দর লাগবেই। এই নাও প্যাকেট, তোমার জন্য একটা জামা এনেছি। এটা পরে যেদিন সময় পাবে দেখা করবে। কি দরকার ছিল জামা কেনার? এমনিতেও তোমার চলতে কষ্ট হয়, তার উপর আমাকে জামা দিচ্ছ। তোমার পরিবারের কথা তো ভেবে দেখবে। ওদের জন্য কিনেছি, তাই তোমাকে ভাবতে হবে না। এটা তোমার জন্য, তোমাকে তো কখনো কিছু দিতে পারিনি, তাই এটা অন্তত রাখো। যদিও তোমার পড়ার মতো অত দামি হবে না। তুমি আমার কাছে সব চাইতে দামি, তাই তোমাকে ভাবতে হবে না। তুমি এখন চলো, আমরা কিছুক্ষণ হাত ধরে হাঁটি। তোমাকে বাসাতে পৌঁছে দিয়ে আমি বাসায় যাব। আচ্ছা চলো। ওরা পার্কে হাঁটতে থাকে। এভাবে 1 ঘন্টা কাটানোর পর ওরা বাসায় চলে যায়। এদিকে আকাশ বাসায় এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে এরা বাসায় গেলে এরা আব্বু এরাকে দাঁড় করায়। কোথায় গিয়েছিলে? আব্বু, তুমি তো জানো আমি কোথায় যেতে পারি, তাহলে কেন বারবার এই প্রশ্নগুলো করো বলো তো? করেছি এ কারণে, আমার মেয়ে কি করে না করে তা তো আমাকে জানতে হবে, তাই না? আমি আকাশের সাথে দেখা করার জন্য গিয়েছি। ওর মতো একটা ফকিন্নি মার্কা ছেলের সাথে দেখা করতে গিয়েছিলি তুই? দেখো বাবা, ওকে একদম ফকিন্নি বলবে না। তাহলে কি বলবো? ওই ছেলের ক্ষমতা আছে তোর ভরণ পোষণ দেওয়ার জন্য? ও মাস্টার শেষ করেছে, কোনো না কোনো চাকরির ব্যবস্থা হয়েই যাবে। তাহলে ওই ছেলেকে বল আমাদের অফিসে চাকরি করতে, আর না হয় তুই ওকে টাকা দে, যাতে ছেলেটা ব্যবসা করতে পারে। না বাবা, ওর তোমার দয়া নিবে না। ওকে আমি অনেক আগেই বলেছি, কিন্তু ও না করে দিয়েছে, তাই আমি কোনো কথা শুনতে চাই না। আমি রুমে গেলাম। এদিকে এরা চলে আসে রুমে। প্যাকেটটা পাশে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এরা প্যাকেট থেকে জামা বের করে, জামার রং ছিল লাল। লাল রংটা এরার পছন্দ ছিল, তাই ওর জন্য লাল ড্রেসই কিনে আনে। এরা ওই ড্রেসের সাথে অনেকগুলো ছবি তুলে আকাশকে পাঠিয়ে দেয় ছবিগুলো। আকাশ তখন মোবাইল চার্জ দিয়েছিল রোজদের বাসায়। রোজের পড়া শেষ, তাই রোজ মোবাইল আনতে চলে যায়। তখন রোজ মোবাইলের সামনে এরা ছবিগুলো দেখে, সাথে কিছুটা মুচকি হাসি দিয়ে মোবাইলটা নিয়ে চলে আসে। এই নিন নাস্তা, আর এই নিন মোবাইল।
আকাশ মোবাইল পকেটে ঢুকিয়ে নেয়, সাথে কিছু নাস্তা করে নেয়। নাস্তা শেষ হলে রোজ বলে ওঠে, স্যার ভাবি কিন্তু অনেক কিউট, তবে চিন্তা করবেন না, আমি তো আপনার বোনের মতো, তাই তো? তাহলে প্লিজ স্যার ক্ষমা করে দিন। আচ্ছা দিলাম, তাহলে আমি উঠি। তুমি পড়াগুলো রেডি করে রাখবে, কেমন? এইদিকে আকাশ বের হবে, তখনই রোজের মা সামনে এসে দাঁড়ায়। আন্টি কিছু বলবেন কি? না মানে রোজের একটা বান্ধবী ওর সাথে পড়তে চায়, তাই তুমি পড়াতে পারবে কি না তা বলো, ওকেও আসতে বলবো। কিন্তু ওর বান্ধবী কি করে জানে? আসলে তুমি তো রোজকে পড়াচ্ছ, তাই ও ভার্সিটিতে পড়া পারে, সেজন্য সবাই একটু অবাক হয়। কেননা তুমি যে পড়াগুলো ওকে পড়াচ্ছ তা ক্লাস করায়, রোজ পড়াগুলো পারার জন্য ওর কোনো সমস্যা হয় না। ঠিক আছে আন্টি, তাহলে আমি যাচ্ছি। তবে একটা কথা, ওই মেয়েটা এখানে এসে পড়লে আপনার মেয়ের কোনো সমস্যা হবে না তো? আসলে ওই মেয়েটা রোজের ক্লোজ ফ্রেন্ড, আমাদের বাসাতে প্রায় আসা যাওয়া করে। এখন ও রোজের সাথে পড়তে চায়, তাই আমি তোমাকে বলছি, তুমি বললে আমি ওকে কাল থেকে আসতে বলতাম। আসলে ও বান্ধবী, বিদায় আমি তোমাকে বলছি, নয়তো বলতাম না। আন্টি আপনার সমস্যা না হলে আসতে বলতে পারেন। চিন্তা করো না, আমরা যে বেতন দেই ওরা ওই সেই বেতনই দিবে। আন্টি বেতনের কথা বলে লজ্জা দিবেন না। তাহলে আমি এখন আসি আন্টি। আকাশ ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ মনে মনে খুশি, কেননা আরেকটা টিউশনি পেয়েছে সেজন্য। ওই দিন ইরার সাথে আকাশ দেখা করে। ইরা আকাশের দেওয়া জামা পরে এসেছে, তাই আকাশ ইরার দিকে তাকিয়ে আছে। আকাশের এমন চোখের চাহনিতে ইরা লজ্জা পায়। কি দেখছো এমন করে? ওই যে পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে। আকাশের কথা ইরা তাড়াতাড়ি করে পিছনে তাকায়। পিছনে ফিরে ইরা শুধুমাত্র লেগ দেখতে পায়। তাই ইরা মুখ ফুলিয়ে কোমরে হাত দিয়ে বলে, আমার সাথে ফাজলামি করতে ভালো লাগে তাই না তোমার? আকাশের বুকে কিল দিতে দিতে বলে, তুমি কেন বোঝো না আমি তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারি না? আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি আমার মিষ্টি বউটা আমাকে কতটা ভালোবাসি। আমি তো মাঝে মাঝে তোমাকে এমনিতে বলি। হয়েছে, আর বলতে হবে না। এখন চলো দুজনে কয়েকটা ছবি তুলে রাখি। চলো। ওরা দুজন সেদিন অনেক ছবি ওঠায়। এরার মোবাইলে সবচেয়ে বেশি ছবি হচ্ছে আকাশের সাথে। এরা মোবাইলে গ্যালারি নিয়ে শুধুমাত্র এরা ও আকাশের একসাথে ছবি। এরা একটা কথা বলার ছিল। কি কথা? আমি আর একটা টিউশনি পেয়েছি। একই বাসায় আগে যে মেয়েটাকে পড়াতাম ওর বান্ধবী। যাক, ভালোই তো চলে তোমার দিনকাল, যেখানে যাও শুধু মেয়ে দেখতে পাও। এমন করে বলো না, রোজের আম্মু বলাতে আমি রাজি হয়েছি, নয়তো রাজি হতাম না। ঠিক আছে, রোজকে পড়াচ্ছিলে তাই কিচ্ছু বললাম না, কিন্তু রোজের বান্ধবীর দিকে একদম তাকাবে না। ছিছি, কি বলছো এগুলো? জানি তুমি আমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, তবুও সাবধান করে দিলাম, কারণ ক্ষতি হলে তো আমারই হবে, তাই না? তাই আমাকে সবকিছু দেখতে হবে। তোমাকে এত টেনশন করতে হবে না, আমি আছি আর তোমারই থাকবো। এখন যেতে হবে, আমার আর একটা বছর আছে। মানে? আরে বুদ্ধু, আমি বলতে চাইছি আমি অনার্স শেষ করতে 1 বছর আছে, তাই এই একটা বছরের ভেতরে তোমাকে যা করার করতে হবে। এমনিতেও বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাই প্লিজ তুমি কিছু একটা করো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। কথাটা বলে আবারও আকাশকে জড়িয়ে ধরে। আকাশ হীরার মাথায় হাত বুলে দিয়ে ওকে সান্ত্বনা দিতে থাকে। চিন্তা করো না, ছোট বোনটা বিয়ে দেই, তারপর আমি দেখি কি করা যায়। আচ্ছা দেখো, এখন তাহলে চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে আরেকটা জায়গায় যেতে হবে। ঠিক আছে চলো। এদিকে আকাশকে নামিয়ে দেয়, অন্যদিকে আকাশ ওর বাসায় চলে যায়। ওখানে এসে ওর বাবা মা ওর বোন ভাইকে নিয়ে গল্প করতে থাকে। মা, একটা কথা বলার ছিল। কি কথা আকাশ? কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, তেমন কোনো সমস্যা হয়নি। আসলে ঈশার বিয়ের জন্য পাত্রপক্ষ আসতেছে, কিন্তু টাকার জন্য বিয়ে দিতে পারছি না। ভাই আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। তা হয় না বোন। বোন তুই অনেক বড় হয়েছিস, তোর বিয়ে দিতে হবে। তবে চিন্তা করো না, আমি চেষ্টা করে যাচ্ছি। আর আব্বু তুমিও দেখো, ভালো কোনো পাত্র পেলে ওনাদের হ্যাঁ বলে দেব। কিন্তু টাকা কি করে আসবে? দরকার হলে লোন নিব, তুমি ভালো পাত্র পেলে হ্যাঁ বলে দিও। ওই রাতে ওরা কথা বলে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ পকেটে 500 টাকা নিয়ে বের হয়, রিক্সা করে রোজদের বাসার সামনে নামলো।
রিক্সা ভাড়া দিয়ে যে ভিতরে ঢুকতে যাবে তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। আমি দেখতে পাইনি, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে, কোনো ব্যাপার না। তবে আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। আমি এখানে প্রাইভেট পড়াই, কিন্তু আপনি এই বই খাতা নিয়ে এই সময়? ও, আমি এসেছি পড়তে। তো আপনি যেখানে যাচ্ছিলেন যান, আমি গেলাম। আর এভাবে তাড়াতাড়ি করে কখনো নামতে যাবেন না। আসলে লেট হয়ে যাচ্ছিল সেজন্য। এদিকে সাজ লিফট দিয়ে উপরে চলে যায়, অন্যদিকে আকাশ দাঁড়িয়ে থাকে ওখানে, কারণ লিফট নিচে আসলে তারপর আকাশ উপরে যাবে। 5 মিনিট অপেক্ষা করার পর লিফট নিচে নামলো। আকাশ 12 তলায় যায়। ওখানে গিয়ে আকাশ রোজদের ফ্ল্যাটে যায়। ওখানে গিয়ে আকাশ বসে পড়ে। কিছুক্ষণ পর রোজের আম্মু আসলো। জি আন্টি, বলেন, কোনো সমস্যা? না, আসলে গতকাল যা কথা তোমাকে বলছি সে এসেছে। তাহলে আসতে বলুন আর রোজের পাশে টেবিলে বসতে বলেন। তাহলে আমি ওকে ডেকে নিয়ে আসি। আন্টি চলে যায় ওই মেয়েটি কানার জন্য। কিছুক্ষণ পর মেয়েটি আকাশের পাশে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোজের পাশের চেয়ারে বসে পড়ো। সাজ, তাহলে রোজের সাথে পড়ো, আমি কাজ করতে গেলাম। এদিকে আকাশ এখনো চোখ তুলে তাকাচ্ছে না, কারণ আকাশ অঙ্ক দেখছে। এদিকে স্বাস্থ্য আকাশ দেখে চিনে ফেলে। হাই আল্লাহ, উনি আমার স্যার। ভাগ্য ভালো তখন খারাপ কোনো ব্যবহার করিনি, নয়তো এতক্ষণে আমাকে। যাক বাবা, বাঁচলাম। রোজ এই জায়গায় সমস্যা ছিল, এখনই ঠিক করো। কথাটা বলে আকাশ এবার সামনে তাকায়। তাকিয়ে আকাশ অবাক হয়, কেননা একটু আগে যে মেয়েটির সাথে দেখা হয়েছে ওই মেয়েটি এখানে। তোমার সাথে তো পরিচিত হলাম না, তোমার নাম? আমি সাজ। আমরা দুজন একই ক্লাসে পড়ি। এখান থেকে সামনের যে বিল্ডিং আছে ওখানেই আমি থাকি। রোজ 1 মাস আগে কিছু শিখে নিয়েছে, তাই আমি ওই অধ্যায়গুলো নিয়ে পরে আলোচনা করব। এখন তুমি বর্তমানে যা পড়াচ্ছি তা পড়তে থাকো, এতে করে দুজনের জন্য ভালোই হবে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। ওদের দুজনকে পড়াতে থাকে আকাশ। কিছুক্ষণ পর সাজ বারবার আকাশের দিকে তাকাচ্ছে, যা আকাশ ঠিকই বুঝতে পারছে, তবু কিছু বলছে না, কারণ যেহেতু ওরা সামনাসামনি তা এমনটা হতেই পারে, তা স্বাভাবিক। ওদের পড়ানো শেষ হয়ে গেলে আকাশ বের হয়ে আসে, আর রোজের মতো সাজও আকাশের নাম্বারটা রেখে দেয়। ওদের পড়ানো শেষ করে আকাশ চলে আসে একটা দোকানে। এখানে আকাশ মাঝে মাঝে একজনের দোকানে বেচা কেনার কাজে সাহায্য করে। এখানকার মালিক যিনি, তিনি হিসেব সম্পর্কে তেমন একটা বোঝে না, তাই আকাশ মাঝে মাঝে হিসেব ঠিক করে দেয়। তার বিনিময়ে উনি আকাশকে 100-200 টাকা করে দেয়। ওনার ছোট দোকান, তাই আকাশ ইচ্ছে করলেও ওখানে থাকতে পারবে না। দুপুরবেলায় ক্লান্ত শরীর নিয়ে আকাশ বাসায় আসে। এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমায়। বিকেলবেলা আকাশের মা ওকে ঘুম থেকে ডেকে ওঠায়। আকাশ, এই আকাশ, কি হয়েছে মা, রাখছো কেন? আসলে ঘরে চাউল নেই, রাতে যে রান্না করব তা কোনো উপায় নেই। ওইদিকে মাসের 8 তারিখ আজকে, তোর আব্বু বেতন পেতে 10 তারিখ হবে। আজকে রাত আর কালকের দিন কি করে চলবে বুঝতে পারছি না। আম্মু, আমার কাছে যা কিছু আছে চিন্তা করো না, আমি 5 কেজি চাউল আলু নিয়ে আসি, এতে করে কালকের দিনটা কেটে যাবে। কিন্তু বাবা, তুই এই টাকা খরচ করলে তুই নিজে চলবি কি করে? তাহলে তো তুই এই এতটা পথ হেঁটে হেঁটে গেলে তুই তো এমনিতেই ঘেমে যাবি, পরে তো আবার সমস্যা। আম্মু চিন্তা করো না, আমি ঠিকই যেতে পারবো। আমি তাহলে নিচে নেমে নিয়ে আসি। এদিকে আকাশ লুঙ্গি পরে নিচে নামে। মুদি দোকান থেকে 5 কেজি চাউল, 2 কেজি ডাউল ও 5 কেজি আলু নেয়, আর সাথে 1 কেজি সবজি কিনে বাসায় আসে। এইগুলো ওর মায়ের কাছে দেয়। আম্মু, ধরো এগুলো, আমার কাছে যে টাকা ছিল তা দিয়ে এটুকু পেয়েছি। এখন তাহলে রান্না করো গিয়ে। তাহলে বাবা তুই চলবি কি করে? তা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এদিকে আকাশ চোখের পানি মুছে ওর রুমে চলে যায়। অন্যদিকে বিকালের পর আকাশের আব্বু ঘরে আসে। শুনছো, আজকে কি খাবে তোমরা? টাকা তো শেষ, আমার কাছে কোনো টাকাই থাকলো না। জানি না 10 তারিখ পর্যন্ত কি খেয়ে থাকবো। চিন্তা করো না, আকাশ কিছু বাজার এনে দিয়েছে, তা দিয়ে আমাদের 10 তারিখ পর্যন্ত কেটে যাবে। ছেলেটার পকেট পুরো ফাঁকা হয়ে গেল, জানি না ছেলেটা এই মাস চলবে কি করে। আকাশের এত অভাবের সংসার, জানি না কবে ঠিক হবে। এদিকে রাতের বেলায় ওরা ভাত আর সবজি খেয়ে সবাই ঘুমাতে চলে গেল। পরের দিন সকালে আকাশ রুম থেকে বের হতে যাবে, তখন ঈশা দাঁড় করায় আকাশকে। ভাইয়া, কি কিছু লাগবে? ভাইয়া আমি এই কয়েকদিন কলেজ যাব না, তুই নে 200 টাকা রাখ, এগুলো ভাড়ায় খরচ করিস।
কথাটা শুনে আকাশের চোখ দিয়ে পানি পড়তে থাকে। তা দেখে ঈশা আকাশকে জোরে ধরে কান্না করতে থাকে। আমি চলে যাব, দেরি হয়ে যাচ্ছে। এদিকে আকাশ বেরিয়ে পড়ে। পথে আজকেও এরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এত লেট করলে যে? তুমি আমাকে এখানে খাইয়ে দিচ্ছ, আর ওখানে আমার পরিবার না খেয়ে আছে। আমি কি করে খাই বলো তো? আমি বলি কি, তোমরা ওই বাসা ছেড়ে আরেকটা বাসা নাও কমের মধ্যে। কিন্তু ঈশার বিয়ে না দেওয়া পর্যন্ত ওই বাসা তো ছাড়তেই পারবো না। কেন? কারণ ওই বাসাতে থাকি বলে ওকে ছেলেপক্ষ এসে দেখে যাচ্ছে। কিন্তু অন্য কোনো বাসা নিলে তো বুঝতেই পারছো কেউ আসবে না। তাই বোনের বিয়েটা দিলে এই বাসা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, তোমার যেমনটা খুশি। এখন তাহলে পড়াতে যাও, আর পড়ানো শেষ হলে আমাকে কল দিও। আমি তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। আচ্ছা, তাহলে এখন আমি যাই। ওখান থেকে আকাশ চলে আসে রোজদের বাসায়। ওইখানে ওই দিনও রোজকে পড়াতে থাকে। তখন সাজ আকাশকে প্রশ্ন করে বলে, স্যার, আপনার পরিবারে কে কে আছে? বাবা, মা, বোন আর ছোট 2 ভাই। এছাড়া কি অন্য কেউ নেই? অন্য কেউ বলতে? মানে হচ্ছে গিয়ে আপনার... কথাটা বলার আগেই রোজের আম্মু চলে আসে নাস্তা নিয়ে। আকাশ, তুমি তাহলে নাস্তা করে নাও। ওদের পড়া দিয়ে আসলে আমি কাজে একটু ব্যস্ত থাকবো, তাই নাস্তা দিয়ে গেলাম। তুমি খেয়ে নাও, ওরা ততক্ষণে অঙ্ক লিখতে থাকুক। আন্টি, তাহলে রোজ আর সাজ তোমরাই অঙ্কটা শেষ করো। কোথাও বুঝতে সমস্যা হলে ওই জায়গা রেখে বাকি জায়গাগুলো শেষ করে নাও। একটুর জন্য জানতে পারলাম না, আন্টিও আসার টাইম পেল না। ওরা অঙ্ক করছে, আকাশ ততক্ষণে নাস্তা করে ওদের কাছে এসে চেয়ারে বসে আছে। ওদের অঙ্ক হয়ে যাওয়াতে আকাশ আরো অন্য একটা অঙ্ক দিল। এরপর টিউশনে শেষ করে চলে যায় ইরার কাছে, কেননা এর আগে থেকে অপেক্ষা করছিল। আজকে অনেক লেট করে ফেলছো। আসলে কিছু অঙ্ক বুঝতে অনেক সময় লাগলো। তাড়াতাড়ি যেতে হবে, মুভি শুরু হয়ে যাবে। ওরা তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে আসে। সিনেমা হলের টিকিট এরা আগে থেকে কেটে নেয়। কিছুক্ষণ পর ওরা খাবার কিনে ভিতরে গিয়ে ওদের জায়গায় বসে পড়ে। মুভিটা ছিল ভূতের। মুভি চলতে থাকে। কিছুক্ষণ পর পর এরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে, আবার ভূতের দৃশ্য চলে গেলে ছেড়ে দেয়। এভাবে 4-5 বার হওয়ার পর আকাশ ইরাকে ওর চেয়ার থেকে উঠে নিজের কোলের উপর বসিয়ে দেয়। এই কি করছো? এত বারবার জড়িয়ে ধরাচ্ছে, এভাবে বসে থাকো। আমিও ওকে জড়িয়ে ধরে রাখি, তাহলে ওর ভয় করবে না। কি ব্যাপার, এই ভুতুরে মুভিতেও তোমার রোমান্স আসে কি করে বুঝতে পারি না। ও তুমি বুঝতে পারবে না। এদিকে পুরো 2 ঘন্টা ইরা আকাশকে কোলে বসে মুভি দেখে। এই 2 ঘন্টায় ওদের মাঝে অনেক কিছু হয়ে গেছে, তা আপনারা না জানলেও চলবে। মুভি শেষ করে ওরা দুজন হল থেকে বাইরে বের হচ্ছে। হলের বাইরে আসতেই কতগুলো ছেলে ইরাকে অনেক বাজে কথা বলে। দেখছো, এদের জন্য কোথাও যেতেও পারি না। মন তো চাইছে। কথাগুলো এরা পাশে তাকিয়ে দেখে ওই ছেলেগুলো হলের সামনে শুয়ে আছে, আর আকাশ আরো একটা ছেলেকে মারতেছে। তা দেখে এরা আকাশকে থামায়। আর মারতে হবে না আকাশ, ছেড়ে দাও ওকে। এরপর থেকে যদি কোনো মেয়েকে এভাবে বাজে কথা বলিস, তাহলে খুব খারাপ হয়ে যাবে, মনে রাখবি। চলো তুমি। আকাশ তখন ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে। যদিও ইরার অনেক ভালো লেগেছে, কারণ ইরাকে কেউ বাজে কথা বলে আকাশ ওকে এইভাবে মেরে থাকে। বসো এখানে, দুপুর হয়ে আসছে, চলো কোথাও গিয়ে খেয়ে নিই। কিন্তু আমার পকেট তো... উফ, তোমাকে নিয়ে আর পারি না। কতবার করে বলেছি, আমার সাথে তুমি যখন থাকবে টাকার চিন্তা তোমাকে করতে হবে না। তাই চুপচাপ এখন আমার সাথে আসো। আকাশ কোনো উপায় না পেয়ে রেস্টুরেন্টে ঢুকে। ওখানে ওর খাবার খেয়ে বের হবে, তখন এরা বলে, এই নাও, এই খাবারগুলো আমার শ্বশুর শাশুড়ির ননদ আর দেবরের জন্য, এগুলো ওদের দিবে। কি দরকার ছিল এগুলো নেওয়ার? বারে, ওনাদের জন্য তো আমার কিছু করার দরকার, তাই কোনো কথা না বলে ওদের জন্য নাও এগুলো। কিন্তু আমি বাড়িতে গিয়ে বলবো কি? কারণ তুমি তো জানো আমি এখনো তোমার কথা পরিবারে কাউকে জানাতে পারিনি। তাতে কি? বলবে তোমার বন্ধু দিয়েছে, নয়তো কিছু একটা ম্যানেজ করে বলবে। ঠিক আছে। এরপর আকাশ চলে আসে খাবারগুলো নিয়ে। ওখান থেকে বাড়িতে এসে ওর বাবাকে নিয়ে খেতে বসে। কেননা আজকে শনিবার ছিল, তাই সবকিছু বন্ধ ছিল। মানে হচ্ছে আকাশের আব্বুর অফিস বন্ধ ছিল। ওরা বিকেলে খেতে যায়। সবাই পেট ভরে খেতে থাকে। সবাই কিছু না কিছু জিজ্ঞেস করলে ঈশাও কোনো প্রশ্ন করেনি, কারণ ঈশা জানে এগুলো কে কিনে দিতে পারে। এই বাড়িতে ঈশা একমাত্র আকাশের রিলেশনের কথা জানে।
আর ঈশাও জানে ঈশার বিয়ে না দিয়ে ওর ভাই কখনো বিয়ে করবে না। সবাই খেয়ে ঘুমাতে যাচ্ছে। এদিকে দিন যতই যায় আকাশের চিন্তা ততই বাড়তে থাকে, কেননা রোজও সাজের পরীক্ষা, আর ওদের পরীক্ষা শেষ হলে তো টিউশনি 2 মাস বন্ধ থাকবে। তখন আকাশ কিভাবে চলবে? তেমন কিছু না, তাই একটু ভালো করে বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে পড়ানো শেষ হলে বাসায় যাবে। আমারও 2 মাস পর পরীক্ষা, তাই আগের মতো দেখা হয়তো বেশি করতে পারবো না। কোনো ব্যাপার না। না, ওর সাথে কথা বলে আকাশ আবার ও চেয়ারে এসে বসে। তখনই সাজ বলে, পরীক্ষার পর আপনি কি করবেন? আমার তো পড়াশোনা শেষ, তাই আমি এখন চাকরি খুঁজতেছি। স্যার, আমি তো আমার কথা বলতেছি। মানে? না মানে, পরীক্ষার পর তো আমাদের পড়াবেন না, নতুন করে ভর্তি না হওয়া পর্যন্ত। তাই তখনও যদি আপনার সাথে দেখা করতে চাই কোথাও, আপনি কি দেখা করবেন? এই বিষয়ে এখন কথা বলে লাভ নেই, আগে পরীক্ষা শেষ হোক, তারপর নয় ভেবে দেখব। ঠিক আছে স্যার। এদিকে ওদের পড়ে আকাশ বাসায় চলে আসে। এদিকে ওদের পরীক্ষাও শুরু হয়। আকাশ ওদের প্রতিটা সাবজেক্ট বুঝিয়ে দেয় কোন কোন অধ্যায় পড়তে হবে। এদিকে দিন যতই যায় আকাশের টেনশন ততই বাড়ছে, কেননা ওদের পরীক্ষা শেষ হলে আকাশকে আবার বেকার ঘুরে বেড়াতে হবে। এদিকে সবকিছু ঠিকঠাক চলছিল। এদিকে আকাশ রাস্তা দিয়ে হাঁটছে, তখন এক লোক গাড়ির ভিতরে ছিল। দেখে মনে হচ্ছে উনি অসুস্থ। আঙ্কেল, আপনার কি হয়েছে? আপনার কি কষ্ট হচ্ছে? উনি মাথা নাড়লে আকাশ ওনাকে হসপিটালে নিয়ে যায়। ওখানে ওনার চিকিৎসা করতে থাকে ডক্টর। এদিকে লোকটির ডক্টর পরিচিত ছিল, তাই আকাশ লোকটাকে ওখানে রেখে চলে আসে। কেননা আকাশ কেন শুধু শুধু ওখানে সময় নষ্ট করবে, কারণ আকাশের এখন প্রয়োজন হচ্ছে একটা চাকরি। এই বলে কারো উপকার করে তার কাছ থেকে কিছু চাওয়া আকাশের অভ্যাস নেই, তাই এখন ওখান থেকে চলে আসে আকাশ। এদিকে কয়েকদিন পর লোকটি সুস্থ হয়ে ডক্টরকে বলে আকাশের ঠিকানা বের করে দিতে, কিন্তু ডক্টর কোনো ঠিকানা দিতে পারেনি, কেননা আকাশ কোনো নাম এবং নাম্বার কিছুই দিয়ে যায়নি। পরে লোকটি হসপিটালে থাকা সিসিটিভি দেখতে থাকে। উনি তখন আকাশকে দেখতে পায়, কেননা আকাশ তখন ওই লোকটাকে কোলে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকছিল। তখন লোকটি তাকানোর অবস্থায় ছিল না, তাই আকাশের চেহারা দেখতে পায়নি। তখন এখন সিসিটিভি দেখতে পায়। এইদিকে আজকে আকাশের শেষ টিউশনের দিন, তাই বিদায় নেওয়ার জন্য আকাশ ওখানে আসে। ওই সময় সাজের বাবা ও মা ওখানে আসে। আকাশ ভেবেছিল হয়তো কিছু বলবে সেজন্য। আন্টি, তাহলে আমি চলি। তোমার এই মাসের বেতন নিয়ে যাও। আন্টি, এই মাস তো এখনো শেষ হয়নি, তাই পুরো টাকা নেওয়া ঠিক হবে না। কেন হবে না? তুমি এই কয়েকদিনে অনেক কষ্ট করেছো, তাই মাস না হলেও পুরো টাকাটা তোমাকে দিব। তখন রোজের আম্মু আকাশের হাতে মাসের পুরো টাকা দিলেন। এদিকে সাহায্য রোজ, ওরা দুজনই পাশাপাশি দাঁড়িয়ে আছে, তাই আকাশ ওদের কাছে গিয়ে বলল, দোয়া করি তোমরা অনেক ভালো রেজাল্ট করো। তাহলে আমি এখন চলি। সাজ ওর বাবা মাকে আকাশ ওখান থেকে যাওয়ার পর সোজা ওর বাবা মাকে চোখের ইশারায় কিছু না বলে। ওনারা সাজের কথায় মাথা নাড়ায়, এতে সাহায্য খুশি হয়। এদিকে আকাশ টাকা নিয়ে ওর মায়ের হাতে দেয়। মা, এ টাকা রাখো, ওদের আজকে পড়ানোর শেষ দিন ছিল, তাই বেতন দিয়ে ফেলেছে। এখন কোনো চাকরি জোগাড় করতে পারি কিনা দেখি, সামনে চলবো কি করে বুঝতে পারছি না। বাবাও মাত্র 2 মাস চাকরির মেয়াদ আছে। চিন্তা করিস না, দেখবি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই হবে। মা, তাই যেন হয়। ওই দিন আকাশ ইরার সাথে দেখা করতে যায়, কেননা ইরা সামনে পরীক্ষা, তাই ইরা আকাশের সাথে বেশি দেখা করতে পারবে না, তাই ওর সাথে কথা বলতে এসেছে। হ্যাঁ বলো, কি জন্য ডেকেছো? তোমার হাতে কিন্তু সময় নেই। মানে ঠিক বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি আর 3 মাস পর পরীক্ষা আমার। পরীক্ষার পর বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, তা আমি জানি। চিন্তা করো না, আমি তোমার পরীক্ষা শেষ হওয়ার আগে কিছু একটা করব। 15 দিন পর ঈশার বিয়ে, তুমি কিন্তু অবশ্যই আসবে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, ঈশার বিয়ে হয়ে গেলে আর কোনো চিন্তা নেই আমাদের। এদিকে টিউশনি শেষ, ভাবছি কি করব। টিউশনির টাকা জমে বোনের বিয়ে দিচ্ছি। চিন্তা করো না, কোনো না কোনো ব্যবস্থা তো অবশ্যই হবে। সে অপেক্ষাতেই আছি। এখন চলো একটু হেঁটে আসি। ওরা দুজন মিলে অনেক জায়গা যায়, সাথে ঘোরাঘুরিও করতে থাকে। এদিকে আকাশ বাসায় আসে, সবাইকে অনেক খুশিতে দেখতে পেল। তাই আকাশ ভেবে নিয়েছে ঈশার বিয়ে বলে সবাই খুশি, কিন্তু এই খুশির পেছনে যে অন্য একটা কারণ আছে তা আকাশ কল্পনাও করতে পারেনি। সেই কারণটা আপনারা ধৈর্য ধরে শুনতে থাকেন। অবশ্য গল্পের ভিতরে তা নিয়ে আলোচনা করা হবে। এদিকে দিন যতই যাচ্ছে ঈশার বিয়ে নিয়ে কাজ চলতে থাকে। দেখতে দেখতে বিয়ে দিন চলে আসে।
সবকিছুর আয়োজন কমিউনিটি সেন্টারে করে থাকে। আকাশ ওর পরিবার, রোজ ও সাজের বাবা মাকেও আসতে বলেছে। এর সাথে ইরাকেও বলেছে ওর বাবাকে নিয়ে আসতে, কিন্তু আকাশ ভালো করে জানে উনি কখন আসবে না। সবাই চলে আসে ওখানে। আকাশ নিজের কাজ করতে থাকে, সবার সাথে মোলাকাত করতে থাকে। এদিকে রোজ ওর বাবা মাকে নিয়ে ভিতরে গেল, আর সাজও ওর বাবা মাকে নিয়ে ভিতরে যেতে লাগলো। তবে সাজকে একটু সুন্দর লাগছিল যে এই রূপে যে কেউ প্রেমে পড়ে যাবে। সাজ আজকে এমন ভাবে সেজে এসেছে, মনে হচ্ছে বিয়েটা তোমারই। কি যে বলেন না, বিয়ে বাড়িতে এসেছি, সেজে তো আসবই। আর যে কারণে সেজেছি তা আমার শোনা হয়ে গেছে। কি? কিছু না, আমি বরং আপনার বোনের ওইখানেই যাই। এদিকে সব মেহমানরা চলে আসে। ঈশাকে সাজাচ্ছিল ইরা, কেননা ইরা অনেক আগে এসেছে। আর রাশেদ তো সে বিয়ের 2 দিন আগে থেকে আকাশকে সাহায্য করছে। এরপর সাজ, রোজ, ইরা মিলে ঈশাকে সাজাচ্ছে। কিন্তু আকাশ খেয়াল করে ইরা রোজের সাথে অনেক কথা বলছে, তার সাথে রোজের বাবা মাও সাথে। সেজন্য আকাশের একটু ভাবনার অবসান ঘটলো। আচ্ছা, ওরা কি পূর্ব পরিচিত? এদিকে বিয়ে শেষ হওয়ার পর খাওয়া দাওয়া শুরু। সবাই খাবার খেতে থাকে। খাবার খেয়ে অনেকেই চলে যায়, শুধু ইরা, সাজ, ওর বাবা মা আর রোজ ও ওর বাবা মা আছে। আকাশদের পরিমাণে তেমন আত্মীয় স্বজন নেই বললে চলে। আর বাকি রোজদের পরিবার, ওনারাও থেকে গিয়েছে। এদিকে সবাই মোটামুটি ব্যস্ত। তখন আকাশ খেয়াল করে রাশেদ রোজকে জড়িয়ে ধরে, আর রোজও ওকে কিছু বলছে, উল্টো ওর সাথে মিশে আছে। এদিকে ঈশাকে বিদায় দেওয়া শেষ। আকাশ ওর বাবা মা কান্না করছিল, তবে মাঝে মাঝে ইরাও কিছুটা কান্না করে, তাও আকাশকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আকাশ রাশেদ ও রোজের কাছে যায়। রোজ, রাশেদের সাথে তোমার সম্পর্ক কি? কারণ রোজকে অন্য কেউ পড়ালে ওকে পটিয়ে নেবে, খারাপভাবে তাকাবে, তাই আমি তোকে বলছি পড়ানোর জন্য। কারণ আমি তোকে জানি আমার বন্ধুটা কেমন। সত্যি তোমার মতো বন্ধু হয় না। এদিকে রাশেদ আর রোজ তখন কথা বলতে যায়। অন্যদিকে ওরা যাওয়ার কিছুক্ষণ পর ওখানে ইরা আসে। ইরা আসাতে আকাশ ওকে জড়িয়ে ধরে। আকাশ এমনভাবে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে যেন ছেড়ে দিলে ওকে হারিয়ে ফেলবে। অন্যদিকে সাজ ওর বাবা মা মিলে আকাশের বাবা মায়ের সাথে কথা বলে চলে যায়। এখন পুরো কমিউনিটি সেন্টার ফাঁকা। আকাশ ওর পরিবারকে নিয়ে চলে আসে। এদিকে ইরার পরীক্ষার ব্যস্ততার জন্য আকাশের সাথে তেমন একটা দেখা করতে পারে না। এদিকে ঈশার বিয়ে দিয়ে আকাশের পরিবার এখন খুশি, তার সাথে আবার অভাব ও অনটনও লেগেই আছে, কেননা সব টাকা ঈশার বিয়েতে খরচ করে ফেলেছে। বাবা, এখন কি করব? তোমার চাকরি আর কয়েকদিন আছে, কি থেকে কি করবো ভেবে পাচ্ছি না। দেখি না কি হয়, তবে চিন্তা নেই, চাকরি রিটার্ন হয়ে গেলে মাসে 3000 টাকা করে পেনশন পাবো, ওই টাকা দিয়ে চলে যাব। বাবা, এত খরচ কিভাবে চলবে? আমি দেখছি কি করা যায়। এদিকে দিন যেতে থাকে, ওদের অবস্থাও ততই খারাপ হতে থাকে। দিন দিন ওদের পরিবারে অভাব অনটন লেগে থাকে। এদিকে আকাশ অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, কেননা হঠাৎ করে 10 দিন হলো ইরা আকাশের সাথে আর যোগাযোগ করছে না। আকাশ কল দিলে ধরছে না। আকাশ ভেবেছিল ইরার পরীক্ষা, তাই এমনটা ভেবে আর কিছু বলেনি। অন্যদিকে প্রায় সময় রোজের বাবা মা আকাশদের বাড়িতে আসে। এতে করে আকাশ বুঝতে পারছে না কি করবে, কেননা দিন যত যাচ্ছে আকাশের মনে ততই ভয় সৃষ্টি হচ্ছে। আকাশ তাই ইরাদের বাড়িতে যায়। ওখানে গিয়ে জানতে পারে ইরার বাবা ইরাকে নিয়ে আমেরিকা চলে যায়, আর কবে আসবে সেটাও কেউ বলতে পারছে না। এই কথা শুনে আকাশ প্রচুর পরিমাণে কষ্ট পেল, কেননা হঠাৎ করে ওখান থেকে কেন যাবে আকাশই বুঝতে পারছে না। অন্যদিকে আকাশ বাড়িতে আসে, তখন ওর বাবা বলে, তুই তো সাজকে চিনিস? আমি যাকে টিউশনে করতাম সে? হ্যাঁ, সাজের বাবা মা এসেছে। অনেকদিন ধরে দেখছি ওনারা তোমার কাছে আসতেছে, তাহলে তুমি কি কথা বলবে আমাকে? আমি চাই তোর আর সাজের বিয়েটা দিয়ে দিতে। সাজের বাবা মা বলছে বিয়ের পর তোকে চাকরির ব্যবস্থা করে দেবে, আর বিয়ের সব খরচ ওনারাই দিবে। তুই তো দেখছিসই সে আগে বাসার সব কাজ করতো, কিন্তু তোর মা সবকিছু করতে পারে না, তাই বলছিলাম কি। এদিকে আকাশ কোনো কথাই বলছে না, তার কারণ তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন। এদিকে আকাশের কান্নার কারণ তো আপনারাই জানেন। আবু, আমি একটা মেয়েকে ভালোবাসি। তুই কাউকে ভালোবাসিস অথচ আমরা তা জানি না। কে সে মেয়ে? বিয়ের দিন যে মেয়েটা ঈশাকে সাজিয়েছিল ওই মেয়েটি। আরে ওই মেয়েটা তো অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, কথাবার্তা অনেক ভালো। ওই মেয়ের ঠিকানা দে। আব্বু, ওর বাবা কখনো রাজি হবে না আমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য। কি বলছিস কি তুই? হ্যাঁ আব্বু, আমি ঠিকই বলেছি। ওর আব্বু চৌধুরী গ্রুপ কোম্পানির মালিক। এই কথা শুনে আকাশের আব্বু অনেক চমকে যায়,
কেননা আকাশের আব্বু ওই কোম্পানিকে ভালো করে চিনে, কেননা চৌধুরীর অনেকগুলো কোম্পানি রয়েছে। তাহলে তো উনি কখনো রাজি হবে না। সেজন্য আমি একটা চাকরি পাই, তারপর আমি ইরাকে বিয়ে করতে পারবো। তুমি বরং সাজের বাবা মাকে মানা করে দাও। কথাগুলো বলে আকাশ ওর রুমে এসে চোখের পানি ফেলতে থাকে। এদিকে আকাশের বাবা মা সাজের বাবা মার সাথে কথা বলে সবটা জানিয়ে দেয়। এদিকে ওই খবর শুনে সাজ ওখানে কান্না করছে। সাজ আকাশের সাথে কথা না বলে রোজকে কল দেয়। রোজ কল রিসিভ করে শুনতে পায় সাজ কান্না করছে। কি রে, তুই কান্না করছিস কেন? আমার বাবা মা স্যারের বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু স্যার ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে তো দিবেই, কারণ স্যার তো আমার মামাতো বোন ইরা আপুকে ভালোবাসে। ইরা? কোন ইরা? আরে বিয়েতে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম না, ওই আপু। কি বলিস? ওনারা তো অনেক বড় লোক। তা তোর আপু কি ওনাকে বিয়ে করবে? আরে পাগলি, ওনাদের 4 বছরের রিলেশনশিপ। ওনারা দুজনকে অনেক ভালোবাসে, বুঝলি? বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করব? আমার মনে হয় তুই ওনাকে ভুলে যা, কেননা তুই ওনাকে কখনো পাবি না। এদিকে আকাশ বিছানায় শুয়ে আছে। বিকালে আকাশ আবার বের হবে ইরার খোঁজ নিতে। তখন আনমনা হয়ে হাঁটছিল, একটা গাড়ির সাথে ধাক্কা লাগে এবং পড়ে যায়। গাড়ি থেকে একটা লোক বের হয়। উনি আকাশকে দেখে চিনতে পারে, কারণ উনি সেই লোক যে কিনা অসুস্থ হয়ে পড়াতে আকাশ ওনাকে বাঁচায়। উনি আকাশকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। হসপিটালের ডক্টর আকাশকে দেখতে পায়, পায়ে ব্যান্ডেজ করে দেয়, কারণ বাড়ি খাওয়ার ফলে পাটা ছুলে গিয়েছে। এই লোকটি আকাশের পাশে এসে বসে। কেমন আছো তুমি? এখন কেমন লাগছে? এখন আগের চেয়ে ভালো লাগছে, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমাকে চিনতে পারছো? আমি ওই লোকটা যাকে তুমি একদিন হসপিটালে নিয়ে এসেছিলে। জি আঙ্কেল, মনে পড়েছে। তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা, ভাই, ছোট দুইটা আর বোনকে কয়েকদিন আগে বিয়ে দিয়েছি। বাবা 4 দিন হলো চাকরি থেকে রিটার্ন করেছে। আমি বেকার, চাকরি খোঁজার ব্যবস্থা করছি। পরিবারের অবস্থা তেমন একটা ভালো না। বুঝতে পারছি। তুমি আমার এই কার্ডটা রাখো, সুস্থ হয়ে এই অফিসে চলে আসবে। ঠিক আছে আঙ্কেল। এই লোকটি চলে যায়। আকাশ হসপিটাল থেকে নেমে রিকশায় করে বাসায় চলে আসে। আসলে সবাই কারণ জানতে চায়। আকাশ ওনাদের কিছু না বলে বুঝিয়ে দেয়। এদিকে 2 দিন পর আকাশ সুস্থ হয়ে ওই ঠিকানায় যেতে থাকে। এদিকে যতই দিন যাচ্ছে আকাশ ততই আপসেট হয়ে যাচ্ছে, কেননা এরা এখন পর্যন্ত আকাশের সাথে যোগাযোগ করেনি। আকাশ ওই অফিসে যায়। ওখানে কার্ড দেখাতে সিকিউরিটি ভিতরে যেতে দেয়। অফিসটা অনেক বড়। আকাশ ও আঙ্কেলের কেবিনে এসে বসে। উনি মিটিং শেষ করে রুমে চলে আসে। ওখানে এসে আকাশকে দেখতে পায়। আকাশ ওনাকে দেখে দাঁড়িয়ে সালাম করে। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো? এই তো মাস্টার শেষ করলাম। যাক ভালো। দেখো, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। আমি আর আমার মিসেস থাকি, তা নিয়ে আমাদের পরিবার। তুমি ওই দিন আমার জীবন বাঁচিয়ে আমাকে অনেক বড় উপকার করেছো, তাই আমি তোমাকে একটা চাকরি দেব। আশা করি এই চাকরিটা তুমি ভালোই করতে পারবে। আকাশ ওনার কথায় খুশি হয়ে হ্যাঁ বলে। এরপর থেকে শুরু হলো আকাশের জীবনযুদ্ধের একটা সংগ্রাম। এখন আকাশের কাছে সবকিছু আছে, কিন্তু নেই শুধুমাত্র ওর ভালোবাসা। 2 বছর পর আকাশ হঠাৎ করে ইরাকে দেখতে পায় একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে বসে আছে পার্কের মধ্যে। যদিও আকাশ ইরাকে ঠিকই চিনেছে, তাই আকাশ যখন ইরার সামনে যায় ইরা আকাশকে একটুও চিনতে পায়নি। আর কেন চিনতে পায়নি তার পিছনে অনেক কারণ আছে, তা আপনারা জানতে পারবেন। আকাশ ইরার নাম ধরে থাকে, কিন্তু ইরা আকাশের সাথে অপরিচিতদের মতো ব্যবহার করে। তাই পাশের লোকজন আকাশের কাছে আসতে থাকে। তখন ইরার পিছন থেকে একটা মেয়ে বের হয়। শাড়ি পরা ছিল মেয়েটা বের হয়ে বলতে থাকে, এই যে কি ব্যাপার, আপনি আমার বোনকে ডিস্টার্ব করছেন কেন? কে আপনি? তার আগে বলুন আপনি কে, আর ইরা বিয়ে করলো কবে? আমি রিশা, ও আমার খালাতো বোন। হ্যাঁ, এটা ঠিক ওর নাম ইরা, আর ওর সাথে যে মেয়েটা আছে ও আমার মেয়ে। আমার পরিচয় পরে দিচ্ছি, তার আগে বলুন ইরা যখন বাংলাদেশ থেকে আমেরিকা আসে এরপর কি হয়েছিল আমাকে বলেন। তাহলে শুনুন, চলো বন্ধুরা, তাহলে 2 বছর আগে ফ্ল্যাশব্যাক শুনে আসি। তাহলে ইরার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আকাশ কি করে আমেরিকায় আসলো সব কিছু এই ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারবেন। ফ্ল্যাশব্যাক। তাহলে শুনুন, ইরা ওর বাবার সাথে এখানে এসেছিল, কারণ তখন আমার বিয়ে ছিল। তারপর আমার বিয়ের সময় আমার একটা দেবর ছিল, ওই আবার ইরাকে পছন্দ করে ফেলে। এইদিকে আমার বর একজন দেশের বড় হার্ট সার্জন আর আমার দেবর একজন সায়েন্টিস্ট। তাই ইরার আব্বু রাজি হয়ে যায়, কারণ ছেলে ভালো, তাই রাজি হয়ে যায়।
এইদিকে ইরার বাবা ওনাদের কথা দিয়েছিল আমার যেদিন বিয়ে হবে ওই দিনই ইরার সাথে ওর বিয়ে হবে। তবে এই কথা যেন ইরাকে জানানো না হয় তাই তিনি বলেছিলেন না। কেননা যখন ইরাকে জানানো হয় ইরা অনেক কান্না করেছিল, কিন্তু ইরার আব্বু কোনো কথাই শুনেনি। উনি যখন ইরাকে বলেছিল যদি ইরা এই বিয়ে করতে রাজি না হয় তাহলে উনি বিষ খেয়ে মরে যাবে। পরে ইরা রাজি হয়ে যায়। ইরাকে যখন বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয় তখন বিয়ের আগেই ইরা অজ্ঞান হয়ে যায়, আর আমরা ওকে নিয়ে হসপিটালে যাই। হসপিটালে ডক্টর জানে ইরা বিষ খেয়েছে। ডক্টর বিষ তো বের করেছে, কিন্তু কি বিষের অভাবে ওর ব্রেনে আঘাত করে, যার জন্য অনেক স্মৃতি ভুলে যায়। কি বলছেন এগুলো? হ্যাঁ ঠিক বলছি। ডক্টর বলেছে ওকে আগের কোনো পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে পারলে কিছুটা ঠিক হবে আস্তে আস্তে। তাহলে ওকে বাংলাদেশে নিয়ে কেন যায়নি? যাবে কি করে? ওর বাবা ইরা টেনশনে হার্ট অ্যাটাক করে মারা যায়। ইরা বাবা মারা যায়? হ্যাঁ, এরপর ইরা ওখানে একা একা থাকবে কিভাবে, তাই আমরা ওকে আমাদের সাথে রেখে দিই। এখন আমাদের সাথে থাকতে থাকতে আমাদের চেনে। ফ্ল্যাশব্যাক শেষ, গল্পে ফিরে আসি। এরপর কি ওর আর বিয়ে হয়নি? না, আসলে আমার দেবর আর ওকে বিয়ে করেনি, কারণ আমার দেবর ভালো করেই বুঝতে পেরেছিল ওর এই বিয়েতে মত ছিল না, তাই বিষ খেয়েছে। সেজন্য ও আর ওকে বিয়ে করেননি, আর আমরা ওকে বিয়ে দিইনি। তাই ওকে নিয়ে এইভাবে আমাদের মাঝে মাঝে ঘুরতে বের হই। বাংলাদেশে তো ফুফু আছে, তাহলে ওকে ওখানে পাঠাননি কেন? আপনি এত কিছু কি করে জানেন? কারণ ও ছেলের জন্য বিষ খেয়েছে, সে ছেলে আমি। তার মানে আপনার নাম? আমি আকাশ। এই দেখুন আমার আর ইরার ছবি, তাও বাংলাদেশে। এরপর আকাশ সবকিছু ওকে দেখাতে থাকে। হ্যাঁ, ইরা এই নামটা বলেছিল, কিন্তু এখন কি করবেন ভাবছেন? যদি আপনারা অনুমতি দেন আমি ইরাকে বাংলাদেশে নিয়ে গিয়ে আবারও স্মৃতি ফিরে আনার ব্যবস্থা করব। কিন্তু আপনি পারবেন তো? কারণ ওর সব স্মৃতি জড়িয়ে আছে বাংলাদেশে, তাই ওখানে নিয়ে গেলে কাছের মানুষদের দেখতে দেখতে চিনতে পারবে। তাহলে চলুন বাসায়, ওখানে আমার বাবা মায়ের সাথে কথা বলে আপনি না হয় ইরাকে নিয়ে যাবেন। তাই হলে ভালো হয়। ওরা ঈশাদের বাসায় গেল। ওখানে ঈশার মায়ের সাথে কথা বলতে থাকলো। কিছুক্ষণ পর ঈশার বাবা আসলো, আর উনি আকাশকে দেখে চিনতে পারে, কেননা আকাশ আমেরিকা এসেছে মূলত কোম্পানির সাথে ডিল করার জন্য। আর আঙ্কেল আপনি এখানে? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আঙ্কেল আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজতে এখানে এলাম। তুমি তো বাংলাদেশে গেলে ওর কথা প্রায় আমাকে বলো। এরপর আকাশ হাত তুলে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইরাকে। ইরাই আমার সেই হারিয়ে যাওয়া ভালোবাসা। সত্যি এরা অনেক লাকি যে তোমার মতো একজন ছেলেকেও ভালোবেসেছে। তুমি ওকে নিয়ে যেতে পারো। আমি তোমাদের ছাড়া কোথাও যাব না। এরা উনি তোমার স্বামী। কি বলছো? আমি বিয়ে করলাম কবে? এরা তুমি যখন বাংলাদেশে ছিলে তখন, তাই তোমার স্বামী এখন তোমাকে নিতে এসেছে। উনি আমার স্বামী হলে আমাকে এতদিন কেন নিতে আসেনি? আসলে আমি বাড়ি তৈরি করেছিলাম তো, সেজন্য তোমাকে এখানে রেখে গিয়েছিলাম। এখন ওই বাড়ি তৈরি শেষ, তাই তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আচ্ছা, তাহলে ব্যাগ গুছিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা আঙ্কেল ওর কোনো সমস্যা নেই তো? মানে মেন্টালি কোনো সমস্যা? ওই রকম কোনো সমস্যা নেই, ও একদম নর্মাল, শুধু বাংলাদেশের স্মৃতির মনে নাই। তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে এতটা দিন এভাবে আগলে রাখার জন্য। কি যে বলেন না, ভাগ্য তো ওর ভালো যে আপনার মতো একজন বড় মানুষকে ওর ভালোবেসেছে। তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে। এইদিকে আকাশ হাসি মুখে ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে। তবে আসার আগে একটা মিটিং ছিল, তাই ওই মিটিং রুমে ইরাকে নিয়ে যায়। সবার সাথে পরিচয় করে দেয়। পরিচয় করে দেওয়া শেষ হলে আকাশ ও চেয়ার ইরাকে বসতে বলে, কিন্তু ইরা প্রথমে রাজি হয়নি। তাই আকাশ ইরার হাত ধরে ওকে নিয়ে ওখানে বসিয়ে দেয়। মিটিং শেষ করে আকাশ বেরিয়ে পড়ে। কয়েকটা গাড়ি আকাশের এয়ারপোর্টে ছাড়ার জন্য আসছে। ওরা দুজনে প্লেনে গিয়ে বসে। 7 ঘন্টা পর ওরা বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে আকাশ ইরাকে নিয়ে একটা বাড়িতে ওঠে। বাড়িটা হচ্ছে যিনি আকাশের চাকরি দিয়েছিল ওনার বাড়ি এটা। এখন হয়তো ভাবছেন আকাশ তো এখানে চাকরি করত, তাহলে এত কিছু পেল কি করে? এই সব প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন এরা সুস্থ হলে। কারণ এখন যদি সে কাহিনীগুলো বলি আপনাদের, তাহলে হবে কি এখন আপনাদের বলতে হবে, পরে এরা সুস্থ হলে ওকে বলতে হবে। তাই একটু ধৈর্য ধরে থাকলে সবটা পরে শুনতে পারবেন। এদিকে ইরাকে বাড়িতে নিয়ে আসাতে আকাশের বাবা মা ভাই বোন ওরা তো অবাক। আকাশ এই মেয়েটিকে? এখন হয়তো আপনারা ভাবছেন আকাশের আব্বু তো ইরাকে চেনার কথা, তাহলে হঠাৎ কেন চিনতে পারছে না? আসলে সমস্যাটা হচ্ছে আকাশের আব্বুর চোখে। উনি চশমা ছাড়া দেখতে পায় না, তাই আকাশ ওর আব্বুকে চশমা পরিয়ে দেয়। ও হচ্ছে আমার হারিয়ে যাওয়া ভালোবাসা ইরা। আমি তোমাকে বলেছিলাম না ওকে আমি খুঁজে বের করবই? দেখলে তো আজকে পেয়ে গেলাম।
তবে ওর মাথা থেকে বাংলাদেশের সব স্মৃতি মুছে গিয়েছে, তাই ও কাউকে চিনতে পারছে না। তাই আমি ওকে রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর কাজী সাহেব আসবে, আমরা বিয়ে করে নেব। আর ইরাকে তোমরা কোনো প্রেশার দিবে না, আমি ওকে আস্তে আস্তে সব মনে করিয়ে দিতে সাহায্য করব। আচ্ছা তাই করিস, এখন ওকে নিয়ে উপরে যা। আসো আমার সাথে। তার আগে তোমার সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে আমার ছোট ভাই সাগর, আর এনারা আমার বাবা মা। ইরা আকাশের বাবা মায়ের পা ধরে সালাম দেয়। ওনারা ইরার ব্যবহার অনেক খুশি হয়। আকাশ ইরাকে নিয়ে রুমে চলে আসে। ওখানে ইরাও আকাশ ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে ওদের বিয়ে পড়তে থাকে। তুমি না বললে আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে এখন আবার বিয়ে? ওরা তো ওই দেশে, এই দেশে থাকতে হলে আবার বলতে হবে। কবুল কবুল। এরপর আকাশও কবুল বলে ওদের বিয়েটা হয়ে যায়। এরপর রেজিস্টার খাতায় ওরা দুজনে সাইন করে দেয়। কাজী সাহেব চলে যায়। ওদের বিয়েতে রোজ, সাজ ও রাশেদও উপস্থিত ছিল। বিয়ে শেষে রাশেদ এসে আকাশকে জড়িয়ে ধরে। যাক বন্ধু, অনেকদিন পর তোর মুখে হাসি দেখলাম। সবই আল্লাহর মেহেরবানি। তা আমি রোজকে ভাবি বলে ডাকবো না নাম ধরে? আমাকে রোজ বলেই ডাকবেন। আমার মামাতো বোন আমাকে চিনতে পারছে না, কোনো ব্যাপার না। ভাগ্য ভালো আমাকে সবকিছু বলছেন, নয়তো এই ব্যবহারে আমি কষ্ট পেতাম। ইরা, তোমার সাথে পরিচয় করে দেই। ও হচ্ছে আমার বন্ধু রাশেদ, আর ও হচ্ছে ওর বউ রোজ। আর রোজ হচ্ছে তোমার আপন ফুফাতো বোন। সত্যি ও আমার ফুপুর মেয়ে? হ্যাঁ, এখানে তোমার অনেক আত্মীয় আছে যাদের সাথে তোমার পরেও দেখা করে দেবে। কিছুক্ষণ পর সাজ এসে আকাশকে জড়িয়ে ধরে। সাজ যে এমনটা করবে আকাশ তা বুঝতে পেরেছিল। সাজ এমন করাতে ইরা বলে উঠলো, এই মেয়ে, তোমার কত বড় সাহস! তুমি আমার সামনে আমার জামাইকে জড়িয়ে ধরছো। সরি আপু, আর ধরবো না। ঠিক আছে ঠিক আছে, আর যেন না দেখি। এখন তাহলে খাওয়া দাওয়া করে তারপরে রাতে এইখান থেকে সকালে যেতে পারবেন। আর রোজ আজকে রাত আমি তোর সাথে ঘুমাবো। হ্যাঁ, তাহলে আমি কার সাথে ঘুমাবো? কার সাথে আবার? আমার জামাইয়ের সাথে। তো আপনি আপনার জামাইয়ের সাথে ঘুমাতে পারবেন না? আমি তো কখনো কোনো ছেলের সাথে ঘুমাইনি কখনো। রাশেদ থাক, এই অবস্থায় দরকার নেই। আরেকটা রাতই তো ব্যাপার, তাই সাজ তুমি ওদের সাথে ঘুমাতে পারো। তাহলে গল্প করতে করতে কেটে যাবে। এমনিতে রাত 2টা, এখন আর তেমন কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। রোজ, তাহলে ওকে নিয়ে যাও। ওরা চলে গেলে আকাশ রাশেদকে নিয়ে ওর রুমে চলে আসে। ওনারা ওখানে বসে আছে। তখন রাশেদ বলে, তো ইরাকে নিয়ে তো ঘুমাতে পারতি। না রাশেদ, ইরা যতদিন না পর্যন্ত ভালো হবে ততদিন আমি ওকে স্ত্রীর অধিকার দিব না। তাহলে ওকে বিয়ে করলি কেন? আরে আমরা একসাথেই ঘুমাবো, কিন্তু ওইরকম কিছু হবে না। আমি চাই ও আমার জন্য ভালোবাসা জাগিয়ে রেখেছে, তার জন্য আমি ওর কাছ থেকে পাই। তাহলে এবার ঘুমা। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। সবাই নাস্তা করতে চলে এসেছে। রোজ, রাশেদ, সাজ ওরা চলে গিয়েছে। ওরা যাওয়ার পর আকাশ ইরাকে নিয়ে ওদের আগের বাড়িতে যায়, কেননা ওই বাড়িতে এরা সব স্মৃতি লুকিয়ে আছে। তাই ওই বাড়িতে যায়। আকাশ গাড়ি চালাচ্ছে আর ইরা বসে বসে রাস্তার চারপাশ তাকিয়ে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ পর ওরা ইরাদের বাড়িতে আসে। ওখানে এসে ইরার বাড়িটার দিকে তাকিয়ে আছে। কি হলো, এরা দাঁড়িয়ে আছো যে? ভিতরে চলো। বাড়িটা খুব চেনা চেনা লাগছে আমার। সত্যি? মনে করার চেষ্টা করো, কোথায় দেখছো? মনে পড়েছে। কি মনে পড়েছে? এই বাড়িটা আমার ছবির অ্যালবামে দেখেছি। আচ্ছা, এখন ভিতরে চলো, তাহলে হয়তো কিছু মনে পড়তেও পারে তোমার। চলো। আকাশ ইরাকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাতে থাকে, কেননা এই বাড়িতে এরা চলে যাওয়ার পর আকাশ অনেকবার এসেছে। আকাশ ইরাকে ও রুমে নিয়ে যায়। ওই রুমে ইরার অনেকগুলো ছবি ছিল, তার সবগুলো ছবি আকাশের সাথে তুলছিল। এরা ওই সবগুলো ছবি দেখতে থাকে। আচ্ছা, আমরা দুজনে তো কখনো এমন ছবি উঠাইনি, তাহলে এই ছবি আসলো কোথা থেকে? ও, তুমি বুঝতে পারবে আস্তে আস্তে। এখন বলো, বাড়িটা দেখে তোমার কিছু মনে পড়েছে কি? হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু আবার যেন সবকিছু ভুলিয়ে যাচ্ছে। ও, বুঝতে পেরেছি। তা একটা কাজ করো, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে কয়েকটা দিন থাকতে পারি। আমরা ওই বাড়ি ছেড়ে এখানে কেন থাকবো? ঠিক আছে, তোমাকে থাকতে হবে না। আমরা জাস্ট এখানে কিছু সময় থেকে এরপর চলে যাব। ঠিক আছে, এখানে চা কফি কিছু না কিছু পাওয়া যাবে। হ্যাঁ, যাবে তো। তুমি এখানে অপেক্ষা করো, আমি আসতেছি। আকাশ রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসে। কিছুক্ষণ পর দুজনে কফি খেতে খেতে ছাদে দোলনায় দোল খেতে থাকে, সাথে ওরা কথা বলতে থাকে। ওইদিকে আকাশের কল আসে, কেননা অফিসে অনেক কাজ পড়ে আছে, তাই এখন যেতে হবে আকাশকে। ইরা, তাহলে এখন চলো আমরা উঠি। এত তাড়াতাড়ি চলে যাবে? অফিসে যেতে হবে। না গেলে হয় না। আসলে অফিসে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে আছে, ওটা শেষ করতে হবে।
আচ্ছা চলো তাহলে, কিন্তু কোলে করে নিতে হবে। তুমি চাইলে আর অনেকভাবে নিয়ে যেতে পারবো। যেমন? আকাশ ইরাকে অন্যভাবে তার কাঁধে তুলে নেয়। বাড়ি থেকে বের হয়ে ইরাকে নিয়ে অফিসে যায়। এদিকে ইরা তো অফিস থেকে পুরো অবাক, কেননা এত বড় আর সুন্দর অফিস। ইরা কি দেখছো? এত সুন্দর আর বড় অফিসে তুমি কাজ করো? কাজ করি না, এই কোম্পানির চেয়ারম্যান আমি। কি বলছো? এত বড় কোম্পানির চেয়ারম্যান তুমি? হ্যাঁ, এখন সব কথা কি এখানেই বলবো না ভিতরে যাবে? চলো। ইরা আকাশের হাত ধরে ভিতরে যায়। সিকিউরিটি আকাশকে সালাম দেয়। আকাশ ইরাকে ওর কেবিনে বসিয়ে রাখে। ইরা এখানে বসে থাকো, কোথাও যাবে না। রুম বাইরে থেকে লক করা থাকবে। ওয়াশরুম এদিকে, তুমি ফ্রেশ হতে পারবে। আর কিছু খেতে চাইলে কপি এখানে আছে। বুঝতে পারছি, তাহলে তুমি যাও। এদিকে আকাশ মিটিং রুমে চলে যায়। অন্যদিকে ইরা চলে আসে আকাশের চেয়ারের কাছে। ওখানে আকাশ ওইটার ছবি দেখতে পায়, তাই ইরা চেয়ারে বসে ছবির দিকে তাকিয়ে আছে। তার সাথে বাকি ছবিগুলো দেখতে থাকে। এদিকে 1 ঘন্টা পর আকাশ ফিরে এসে দেখে ইরা কম্পিউটারে কি দেখছে। তাই ফিরে এসে ইরাকে প্রশ্ন করে, এই তুমি কি করছো? বেশি কিছু না, ছবিগুলো দেখতেছি। কত সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। এই ছবিগুলো দেখে মনে হচ্ছে অনেক আগে তুলেছিলে, তাই না? হ্যাঁ। কিন্তু তখন তো আমি তোমাকে তেমন একটা জানতাম না, তাহলে কি করে? চিন্তা করো না, এখন কিছুদিন যাক, সব ঠিক মনে পড়বে। আচ্ছা, আমার মনে পড়লে তখন কিছু হবে না তো? কিছু হবে না, এখন তুমি এখানে বসো, একটু কাজ করো। না, আমি উঠবো না। তার জন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আকাশ ইরাকে চেয়ার থেকে উঠিয়ে নিজে চেয়ারে বসে আর ওর কোলে ইরাকে বসায়। দেখলো তো, তোমাকে আর কষ্ট করে উঠতে হলো না। খালি দুষ্টুমি করার ধান্দা তোমার। কি করব, তুমি যে কাজগুলো করো এমন। হয়েছে, এবার চুপ করো। কাজ শেষ করে বাসায় যেতে হবে। চিন্তা করো না, 10 মিনিট লাগবে। 10 মিনিট পর ওরা বাসায় চলে আসলো। বাসায় এসে ওরা রুমে চলে যায়। এখন ওরা নিজেদের মতো করে বসে থাকে। এদিকে দিন যত যাচ্ছে, ইরা আর আকাশের মধ্যে সম্পর্কটা কমছে। তার কারণ হচ্ছে ওদের মধ্যে কোনো ফিজিক্যাল কোনো রিলেশন না হওয়া। কেননা ইরা আকাশকে বলে বাচ্চা নেবে, কিন্তু আকাশ রাজি হচ্ছে না। কারণ আকাশ চায় ইরা সুস্থ হোক। কেননা ইরা যদি স্মৃতি ফিরে পায় আবার আমেরিকার ঘটনা ভুলে যায়, তাহলে তো সমস্যা হবে অনেক। তাই আকাশ কিছুই করছে না। এই নিয়ে ওদের মাঝে ঝগড়া হয়। তুমি নিবে কিনা তা বলো। ঠিক আছে, তাই হবে। আকাশের কথা শুনে এরা অনেক খুশি, কেননা এরাও চায়, কিন্তু আকাশের মনের মধ্যে সেই ভয়টা কাজ করে। যদিও স্মৃতি ফিরে ফেলে এরা আকাশকে ফিরে পাবে, কিন্তু এরা বাচ্চা নিয়ে। এদিকে আকাশ অন্য কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। তাহলে তো ভালো হয়েছে, তুমি বাহিরে একা একা চলে যাও, আর আমি তোমার বাবা মাকে তো নাতি নাতনিদের মুখ দেখাতে হবে। তোমার দেখি একটু শরম লাগছে না? একটুও লাগছে না। এদিকে 2 মাস পর এর বমি বমি আসে, তাই আকাশ ছোট ভাই ডক্টর ডেকে আনে। ডক্টর চেক আপ করে জানিয়ে দেয়, কনগ্রাচুলেশন মিস্টার শাহজাহান, আপনি দাদু হতে চলেছেন। আর আকাশ আসলে ওকে বলবেন আমার কাছে যেন ইরাকে নিয়ে আসে, কারণ ওর কিছু টেস্ট করতে হবে। আচ্ছা, ভয়ের কোনো কারণ নেই তো? না, ভয়ের কারণ নেই। এখন তাহলে আমি চলি। এদিকে ডক্টর চলে যায়। অন্যদিকে আকাশকে ওই খবরটা দেওয়া হয়। আকাশ খবর পেয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ইরার পাশে বসে, সত্যি আকাশ, তুমি তোমার কথা রেখেছো। আমি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার স্মৃতি ফিরে পেয়েছো। আমি ভাবতেও পারিনি তোমাকে কখন ফিরে পাবো। চিন্তা করো না, এরপর থেকে আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তা তো বুঝলাম, কিন্তু আমাকে এটা বলো, আমি আমেরিকা যাওয়ার পর কি হয়েছিল তোমার মাঝে, আর তুমি এত বড়লোক হলে কি করে? সে অনেক কাহিনী, বলে শেষ করা যাবে না। আগে তুমি সুস্থ হও, তারপর আমি তোমাকে সবকিছু বলবো। আমি তো এখন সুস্থই আছি। ডক্টর বলছে তোমাকে নিয়ে হসপিটালে যেতে, কিছু টেস্ট করাবে। ভয়ের কোনো কারণ নেই তো? না, তেমন কোনো কারণ নেই। এখন তুমি রেস্ট নাও, আমি তাহলে একটু আসতেছি। আকাশ চলে যায় অফিসে আবার। এদিকে 15 দিন পর আকাশ ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে। কেন আজকে হসপিটালে যেতে পারবে না বলে গতকাল সব কাজ শেষ করে নেয়। এদিকে ডক্টর অনেকগুলো টেস্ট করতে দেয়। আকাশ ইরাকে নিয়ে সবকিছু টেস্ট করে নেয়। ওরা টেস্ট করে বাসায় চলে আসে। এদিকে ইরা ভয় পাচ্ছে, কেননা রিপোর্ট যদি উল্টাপাল্টা কিছু আসে তাহলে তো সমস্যা। সেজন্য 2 দিন পর আকাশ রিপোর্টের জন্য যায় ডাক্তারের কাছে। ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার, কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। তবে এটাকে ভালো করে দেখাশোনা করলেই হবে। তার সাথে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে, তাহলে বাচ্চা ও এরা দুজনে সুস্থ থাকবে।
ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা যাও, মাসে একবার করে নিয়ে এসে চেক আপ করিয়ে যেও। ঠিক আছে ডক্টর। আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসতে সবাই একের পর এক কথা বলতে যাচ্ছে কোনো সমস্যা হয়েছে কিনা। কোনো সমস্যা হয়নি, ডক্টর বলেছে শুধু মাসিকে একবার করে দেখা করতে, আর বলেছে ওকে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য। এদিকে ইরাকে নিয়ে আকাশ রুমে চলে যায়। আচ্ছা, আমাকে ওই কথাগুলো কবে বলবে? যেদিন আমাদের বেবি পৃথিবীতে আসবে সেদিন। আচ্ছা, তাহলে আর 2 মাস বাকি আছে। 2 মাস পর তুমি সবটা জানতে পারবে। এদিকে 2 মাস শেষ। ইরার বাচ্চা হওয়ার আগের দিন ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে ইরাকে দেখাশোনা করার জন্য নার্স রাখা হয়। পরের দিন অপারেশন থিয়েটার রুমে ইরাকে নেওয়া হয়। 30 মিনিট পর ওই রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। তা শুনে পরিবারের সবাই খুশি হয়। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে আসে। আপনারা দাদা দাদি হতে চলেছেন, আপনাদের নাতি হয়েছে, ইরাকে আজকে নিয়ে যেতে পারেন। ওই দিন ইরাকে বাড়িতে নিয়ে আসা হলো। ওখানে সবাই ইরার রুমে ইরার বেবিকে দেখে আসে আর চলে যায়। এখন রুমে শুধু ইরা আর আকাশ ও ওদের বেবি। এখন তো বলো। তুমি যখন আমার সাথে যোগাযোগ করনি তখন আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন একটা গাড়ির সাথে ধাক্কা খাই। ওই লোকটা আমাকে হসপিটালে নিয়ে গেল। তখন লোকটা আমাকে একটা কার্ড দিল, আমি সুস্থ হয়ে ওখানে গেলাম। আচ্ছা, এটার জন্য তোমাকে চাকরি দিল? না, কারণ আমি একদিন ওনাকে বাঁচিয়েছিলাম সেজন্য। ওভাবে ওনার অফিসে আমি কাজ করতে থাকি। এভাবে 2 মাস যাওয়ার পর উনি অসুস্থ হয়ে যায়। তারপর কি হলো? এরপর আমি ওনাকে নিয়ে হসপিটালে যাই। তখন ওনার অবস্থা অনেক খারাপ ছিল। উনি একজন উকিলকে ডেকে এনে আমার নামে ওনার সব সম্পত্তি লিখে দেয়। উনি যে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। তা উনি এখন কোথায়? আমাকে সবকিছু দেওয়ার 3 দিন পর উনি অফিসে আসে। ওখানে সবার সামনে ঘোষণা করে আমাকে চেয়ারম্যান করেছে উনি। ওই সময় ওনার আবার হার্ট অ্যাটাক আসে আর ওখানে মারা যায়। সত্যি, আজকে ওনার জন্য আমি তোমাকে ফিরে পেয়েছি। আর আমি একজন ভালো মানুষকে হারিয়েছি। আর এভাবে আমি বেকার থেকে হয়ে উঠি কোটি কোটি টাকার মালিক। সো দর্শক বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটিও নিচে কমেন্ট করে জানাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।